আমরা বুশিংপাড়া থেকে এখন বের হচ্ছি, যাব হলো থং অ একটা পাড়া, থং এ পাড়া। আমার সাথে কে যাচ্ছে সেটা দেখেন, আমার খুব পছন্দের মানুষ, আমরা একসাথে গল্প করেছি, উনি আবার আমাকে একটা গিফট দিয়েছে, দেখাই। এটা কি বলে? মাংপু। মাংপু ক্যাং, নাম কি দাদার? মাংপু ভুল হয় শুধু। তো সেটা যাই হোক, আমরা যাচ্ছি থং এ। হ্যাঁ, সেই পাড়াতে শুনেছি একটা বেশ বড়সড় গুহা আছে, জানি না, তবে আরেকটা নতুন পাড়া আপনাদের দেখাতে পারবো। এটা হচ্ছে ইনিশিয়াল কথা, গুহা যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই সেটা দেখাবো এবং নিজে দেখার চেষ্টা করব। যদিও এই পাড়াবাসী বলছে গুহাটা যাওয়া খুব রিস্কি, অনেক পেছল, কিন্তু ওয়েদার ভালো আজকে গুহা দেখার জন্য। ওয়েদার ভালো, খুব শাইনি ওয়েদার, চকচকে দিন, রোদেলা দিন, বৃষ্টি বাদলায় ঝর্ণা দেখে আরাম, এরকম চকচকা দিনে গুহা দেখে মজা, রিস্ক ফ্যাক্টর কম। চলেন যাওয়া যাক, দেখি কি পাওয়া যায়। চলেন। মাংপু দাদার সাথে আমার পরিচয় যেদিন প্রথম এ পাড়ায় এসেছিলাম সেদিন। পাড়ায় এসে আমি কারবারি মানে পাড়া প্রধানকে খুঁজছিলাম। তখন মাংপু দাদা এসে বললেন আমিই কারবারি। তার আধুনিক জামাকাপড় দেখে আমি সত্যি ভেবেছিলাম তিনিই হয়তো কারবারি। আসলে মাংপু দাদা খুব সরল মানুষ, সবসময় হাসি খুশি থাকেন। তার মুখের দিকে তাকালেই আমার এক ধরনের মায়া জন্মায়। হয়তো আমাদের প্রতিও তার মায়া আছে, তাই কোনো অনুরোধ ছাড়াই তিনি আমার সাথে যাচ্ছেন থংয়ে পাড়া পর্যন্ত। এমনকি কথাও দিয়েছেন পাড়ায় পৌঁছে আমাকে নিয়ে একটা ঝিরিতে যাবেন কাঁকড়া ধরতে, যদিও শর্ত আছে, সেই কাঁকড়া রান্না করতে হবে আমাকে, তিনি খাবেন আমার সাথে। চমৎকার সুন্দর এক ভ্যালির মতো জায়গা দিয়ে হাঁটছি আমরা, রোদ থাকলেও হাঁটতে ভালো লাগছে। মাংপু দাদার কোনো স্থায়ী বাড়ি নেই, কখনো এক গ্রামে কখনো অন্য গ্রামে থাকেন। বাংলা তিনি খুব একটা ভালো বোঝেন না বা বলতেও পারেন না। আমার সাথে যে পাহাড়ি ছোট ভাই আছে সে বারবার বলছে ওর উপর ভরসা করা একদম ঠিক হচ্ছে না দাদা, আমাদের সে কোথায় নিয়ে যাবে তা সে নিজেও জানে না। কিছুটা ভয়, কিছুটা অস্বস্তি আর প্রবল আনন্দ নিয়ে আমি মাংপু দাদাকে অনুসরণ করছি। অবশেষে কয়েকবার ভুল পথে নিয়ে যাওয়ার পরও দাদা আমাদের হতাশ করেননি। শেষমেশ তিনি ঠিকই আমাদের পাড়ায় পৌঁছে দিলেন। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট এক পাড়া। প্রায় প্রতিটা পাড়ায় পৌঁছেই আমি বলি পাড়াটা খুব সুন্দর, কিন্তু বিশ্বাস করুন এই পাড়াটা সত্যিই মনোমুগ্ধকর। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে সাথেই মাংপু দাদা ভিজতে বেরিয়ে গেলেন। আমি ঘরের ভেতর বসে সেই দৃশ্য দেখছিলাম, যেন এক শিশু সম সরল মানুষ। বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ মনে হলো চা খাওয়া দরকার। পাহাড়ে এসে কোনো ইচ্ছা হলে সে কথা না শুনেও পাইনি। চা বানানো হলো, ঘরের সবাই মিলে আনন্দ করে চা খেলাম। চা খাওয়া শেষ হতেই মাংপু দাদার নেতৃত্বে আমরা বের হলাম ঝিরির পথে। উদ্দেশ্য কাঁকড়া ধরা। কাকা কাকা হচ্ছে, কাকার নাম হলো মাংপং ব্রো। মাংপং মোরং কারবারি না চেয়ারম্যান? চেয়ারম্যানও কারবারিও। উনি খুব ভালো মনের মানুষ, আমাকে ঝর্ণায় নিয়ে যাবে। আমি বলেছি রাতে আমরা একসাথে আজকে খাবো, তাই না? খাবো একসাথে, এই বলো একসাথে খাবো। আচ্ছা তুই হচ্ছে আহম পেয়া, ঠিক আছে? চলো আসেন, আপনারাও আছেন। আমার ছোট ভাই কাইয়ন বলছে বৃষ্টির সময় বা ঠিক বৃষ্টির পর পর কাঁকড়া পাওয়া যায় না। কাঁকড়া পাওয়া যাক বা না যাক,
আমি যেতে চাই। আমার আসল উদ্দেশ্য কাঁকড়া ধরা না, মাংপু দাদার সাথে কিছু সময় কাটানো। আমরা এগোচ্ছি চাইংপ্রা নামের এক ঝিরি দিয়ে। এই ঝিরিটা বান্দরবনের অন্য ঝিরিগুলোর মতো নয়, অনেক বেশি বন্য। চারপাশে গভীর জঙ্গল। এই চমৎকার সুন্দর এবং বন্য ঝিরিতে বিশাল এক গুহা আছে, আছে দুটো বড় ঝর্ণাও। এবারের সিরিজে সেগুলো আপনাদের দেখানোর ইচ্ছা। তবে কিছু দূর যেতেই আমরা এক অদ্ভুত সমস্যায় পড়লাম। কাঁকড়া ধরতে যাওয়ার আগেই আমাদের কারবারি দাদা মানে মাংপু দাদা নিজেই আর রাস্তা চিনতে পারছেন না। প্রায় ঘন্টাখানেক ঝিরি ধরে হাঁটছি বৃষ্টির মধ্যে, খুব ভালো লাগছে। সমস্যা যেটা হয়েছে, আমাদের কারবারি দাদা মানে চেয়ারম্যান কাম কারবারি দাদা যিনি স্বঘোষিত, তিনি রাস্তা চিনতে পারছেন না। তো মানে এটা হওয়ারই ছিল, এটা হওয়াটা স্বাভাবিক। তবে আমরা ঝিরিটা খুব এনজয় করছি। ওই যে এখন সে রাগ করে আমাদের রেখে চলে যাচ্ছে, আর কি করা, দেখি কই নিয়ে যায় শেষ পর্যন্ত। ছোট ভাই কাইয়ং আর আমি মূল ঝিরি ছেড়ে পাশে ছোট্ট এক ঝিরি ধরে উপরের দিকে উঠছি। উদ্দেশ্য কাঁকড়া আর চিংড়ি ধরা। কাঁকড়া বা চিংড়ি সাধারণত ছোট ছোট ঝিরিতে বেশি পাওয়া যায়, আর এগুলো ধরার মূল সময় হলো সন্ধ্যার পর। তবে শর্ত একটাই, বৃষ্টি থাকা যাবে না। দুজন আস্তে আস্তে কাঁকড়া ধরছি। আসলে বলা ভালো কাইয়ং কাঁকড়া ধরছে, আমি শুধু ওর পেছন পেছন হাঁটছি। একটু আগেই বলছিলাম ঝিরিটা অনেক বন্য, এখন এই ঝিরিটার আরো র চেহারা দেখতে পাচ্ছি। কাইয়ন এখানে সে কি চলে গেল? ও না, পাওয়া গেছে। মানুষ এক ব্যাগ কাঁকড়া ধরে, আমরা এক ক্যাপ কাঁকড়া ধরেছি। কাঁকড়া ভালো হবে আজকে? হ্যাঁ, আজকে আমরা কাঁকড়া দিয়ে খাবো। আর আমাদের কারবারি দাদা সে আর আসে না, কারবারি নিচেই বলছে এই জায়গায় আমি যাবো না, তোমরা যাও। আমরা উপরে চলে আসছি। এখন আমরা ঝর্ণা দেখতেছি না, আমরা এখন কাঁকড়া ধরছি। ঝর্ণা দেখেছেন, ছোট্ট মোটো ঝর্ণা, কিউট ঝর্ণা, সুন্দর। যাই হোক, আমরা এখন কাঁকড়া ধরায় মনোযোগ দিই। আধা ঘন্টার মধ্যে আমরা প্রায় 15টা কাঁকড়া ধরে ফেললাম। বৃষ্টির কারণে ঝিরিটা আরো সুন্দর লাগছে। তবে অনেকক্ষণ পানির ভেতরে থাকার ফলে শরীরটা ঠান্ডায় কাঁপতে শুরু করেছে, তাই আস্তে আস্তে পাড়ার দিকে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে পাড়াটা যেন এক নতুন স্বাদে সেজেছে। পাড়ার মেয়েরা রাতের রান্নাবান্না এবং আনুষঙ্গিক কাজের জন্য পানি নিয়ে আসছে। পাহাড়ে টিকে থাকতে হলে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। ছোট শিশু থেকে বৃদ্ধ সবারই কোনো না কোনো কাজ আছে। আমাদের মাংপু দাদাও ব্যস্ত। আজ রাতের আয়োজনে বড় দায়িত্ব তার উপর। আজ শুধু কাঁকড়া দিয়ে ভাত খাওয়া হবে না, সঙ্গে একটা হাঁসও রান্না হবে। মাংপু দাদার দায়িত্ব হলো হাঁসটা রেডি করা। ব্যাপক আয়োজন আর উৎসাহ নিয়ে তিনি কাজে নেমে পড়েছেন। আমি পাড়ার ছোট বাচ্চাদের আর ঘরের সবাইকে দাওয়াত দিয়েছি, সেজন্যই চারপাশে যেন একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। হাঁস খাওয়ার স্বাদ কেমন হবে জানি না, তবে এ আনন্দ আর সবাইকে একসাথে দেখে আমি আগেই খুব তৃপ্ত। শুধু একটা বিপদে পড়েছি। আজকের বেশিরভাগ রান্নাবান্না আমাকেই সামলাতে হবে। কাটাকুটি আর ধোয়ার কাজগুলো ছোট ভাই কাইয়ং আর ট্রিটমেন্ট কবির ভাই সামলাচ্ছে, কিন্তু আগুনের পাশে থাকতে হবে আমাকেই। আজকে রান্নাবান্না শুরু করেছি বেলা থাকতেই। পাহাড়ের মানুষগুলো সাধারণত সন্ধ্যার পরপরই রাতের খাবার সেরে ফেলেন, কিন্তু আমাদের তো আজকে অনেক আয়োজন। হাঁসের মাংস, কাঁকড়া, ভুনা ডাল, আরও কত কিছু। সন্ধ্যার আগেই সব শেষ করতে হবে। আমার কাছে মনে হয় রান্নার সবচেয়ে কঠিন কাজ হলো এর প্রস্তুতি। কাটা, ধোয়া, সব কিছু গোছানো। ভাগ্য ভালো এই কাজগুলো কাইয়ং আর কবির ভাই মিলে সামলাচ্ছেন। আমি আগুনের পাশে বসে শুধু রান্না করছি। আমাদের রান্নার আয়োজন এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। রান্না করতে করতে কখন যে আমার চারপাশে ছোট ছোট দর্শক জমে গেছে বুঝতেই পারিনি। তারা ফিসফিস করছে, হাসছে, কৌতূহল নিয়ে আমি কি করছি সেটা দেখছে। আমি ওদের ভাষা বুঝি না,
কিন্তু ওদের চোখের ভাষাটা বোঝার চেষ্টা করছি। ওই চোখে আছে আগ্রহ আর অনেক বেশি আনন্দ। একসময় এই পাহাড়ে রান্নাবান্না করাটা আমার কাছে ছিল সবচেয়ে কষ্টের ব্যাপার। কাঠে আগুন ধরাতে না পারলেই মনে হতো সব শেষ। কিন্তু এখন ঠিক একই কাজে আনন্দ খুঁজে পাই, কারণ এই কষ্টটা এখন পাহাড়ে ঘোরার অংশ হয়ে গেছে। আজ রান্না কিছুটা দেরি হচ্ছে, বাচ্চারা বিরক্ত হয়ে মোবাইল নিয়ে বসে গেছে। দূরে কোথাও বজ্রপাত হচ্ছে, হয়তো বৃষ্টিও নেমেছে। আমি চাই আজ রাতে একটু দেরি করে ঘুমাতে, শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শুনবো, ঝিঝি পোকার ডাক শুনবো। সূর্য ডুবে যাচ্ছে, পাহাড়ে নামছে সন্ধ্যার গাঢ় অন্ধকার। এই মুহূর্তটা অদ্ভুত শান্ত, মনে হয় সময় থেমে গেছে। যদি কেউ এই মুহূর্তে চুপচাপ বসে এই দৃশ্য দেখে, আমি নিশ্চিত সে আমাদের মতো পাহাড়ের নেশায় পড়ে যাবে। এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, খাবারের জায়গা গোছানো হচ্ছে। একটু পরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করলো। আমি দূরে বসে এই দৃশ্য দেখছি। ওদের খাওয়ার আনন্দ, ওদের হাসি, আমার কাছে সেটাই সবচাইতে বড় তৃপ্তি। নিজে খেয়ে বা পাহাড়ে ঘুরে আমি যতটা না আনন্দ পাই, তার চাইতে হাজার গুণ বেশি সুখ পাই ওদের মুখের হাসি দেখলে। আমরা পাহাড়ে যাই ঝর্ণা দেখতে, কিংবা পাহাড় চূড়া দেখতে, অথবা প্রকৃতির আরো কোনো সৌন্দর্য খুঁজতে। কিন্তু আমি এখন জানি এই পাহাড়ের আসল সৌন্দর্য এখানকার মানুষের ভেতরেই লুকিয়ে থাকে।